ঘর জুড়ে থমথমে নিস্তবতা। আলো ফুটছে অনেক আগে, কিন্তু এই বাড়ির গায়ে যেন এখনো আঁধারের জাল। সাদা পর্দা ভেদ করে হালকা রোদের রেখা বিছানার উপরে এসে পড়েছে, তবু কোনো উষ্ণতা নেই আলোয়। বিছানায় নিথর হয়ে পড়ে আছে অলি। তার চোখের পাতাগুলো শান্ত, নিঃশ্বাসটাও কেমন যেন হালকা। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছে, অথচ এই ঘুম ঘুম নয়। গত রাতে কাঁদতে কাঁদতে চেতনা হারিয়ে ফেলেছিল সে। আলভি বিছানার এক কোণায় বসে আছে, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সারা রাত এক ফোঁটা ঘুমায়নি সে। চোখের নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলো, আর মুখে দুশ্চিন্তার রেখা। মাঝে মাঝে সে অলির দিকে তাকিয়ে নিঃশব্দে কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেছে। বাইরে থেকে কোলাহলের শব্দ ভেসে আসছে, সম্ভবত আত্মীয় স্বজনরা আসতে শুরু করছে। সেই সাথে আলভি দিহানকে নিয়ে লোকজন ভাড়া করে এনেছে অন্তিম কাজের প্রস্তুতির জন্য। এরই মাঝে অলি একটু নড়ে উঠল, চোখ দুটো একটুখানি খুলে আবার বন্ধ করে নেয়, কিন্তু মুহূর্তখানেক পরেই যেন উঠে বসে, যেন ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন তাকে টেনে তুলছে। মা, বাবা। অলি কণ্ঠস্বর কাঁপছে, মুহূর্তে চোখ দুটো ছলছল করে উঠল। আলভি তড়িৎ গতিতে অলির সামনে গিয়ে দাঁড়ায়, ধীরে ধীরে অলির কাঁধে হাত রাখে। অলি একটু পানি খাবে? অলি থরথর করে কাঁপতে কাঁপতে বলে ওঠে, না, সব কিছু দুঃস্বপ্ন ছিল, তাই না? আমার বাবা মার কিচ্ছু হয়নি, বলুন না। অলি বসা থেকে খাটের বাইরে পা রাখতেই তার মাথা ঘুরে যায়। আলভি অলিকে সামলে নিয়ে বুকের সাথে চেপে ধরে। আলভির চোখ ভিজে ওঠে, গলায় কষ্ট আটকে আছে, তবুও অলির মাথায় হাত রেখে বলে, আব্বু আম্মু চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেছেন। অলি, একদিন আমাদের সবাইকে যেতে হবে। তারা একটু আগে গেছেন আর আমরা একটু পরে যাব, এটাই ব্যবধান। তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এরকম করো তাহলে আব্বু আম্মুর রুহু অনেক কষ্ট পাবে। আলভির বাকি কোনো কথাই অলি শুনতে পেল না, শুধু বাবা মা চলে গেছেন যেটুকু শুনে অলি ডুকরে কেঁদে উঠল। আলভিকে সরিয়ে দিয়ে এক হাতে নিজের বুক চাপড়াতে লাগলো। আমি মানি না, আমি মানি না। আমার বাবা মাকে এনে দিন, আমার বাবা মাকে এনে দিন। আমি তাদেরকে ছাড়া থাকতে পারবো না, আমি পারবো না থাকতে। অলি মুহূর্তে দরজার দিকে ছুটে গেল, চিৎকার করে ডাকতে লাগলো, মা, বাবা, কোথায় তোমরা? আমাকে নিয়ে যাও প্লিজ, প্লিজ আমাকে রেখে যেও না। আল্লাহ আমার বাবা মাকে ফিরিয়ে দিন। অলির কান্নার শব্দে অলির খালা আমেনা ছুটে এলেন। সে কিছুক্ষণ আগে এসেছেন, তার সাথে ঈশা, তিশা, স্বামীরা আর স্বামীরও এসেছেন। বলতে গেলে এরকম ঘটনা শুনে তাদের বাড়ি সবাই ছুটে এসেছেন। ওরে আবারও সেন্সলেস হয়ে যেতে নিলে আলভি কোনো রকম অলিকে আঁকড়ে ধরে। আমেনা খাতুন অলির অবস্থা থেকে হু হু করে কেঁদে ওঠেন। এসব কিভাবে হয়ে গেল? আল্লাহ কেন এরকমটা করলেন? আমার বোনটা আমাদের কিছু না বলে এভাবে চলে গেল। এখন অলিকে আমরা কিভাবে সামলাবো? আলভি অলিকে কোলে করে পুনরায় খাটে শোয়াতে লক্ষ্য অলির ব্লিডিং হচ্ছে। এরকম দৃশ্য দেখার জন্য আলভি মোটেও প্রস্তুত ছিল না। আলভি নিজের দুহাতে সামনে এনে বেশ কিছুক্ষণ রক্তগুলোর দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে আলভি চিৎকার দিয়ে ওঠে, অলি! আমিনা খাতুন কী করবেন ভেবে পেলেন না। সে আলভির কাঁধে হাত রেখে বললেন, বাবা, তুমি তাড়াতাড়ি অলিকে হসপিটালে নিয়ে যাও, আমরা এদিকটা সামলে নেব। দেরি করো না, তাহলে হয়তো ওর মিসক্যারেজ হয়ে যাবে। মিসক্যারেজের কথা শুনে আলভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তেমন কিছু হলে অলিকেও সে বাঁচাতে পারবে না, আর না তো নিজেও বাঁচতে পারবে। আলভি আশেপাশে তাকিয়ে দিহানকে খুঁজতে লাগলো, কিন্তু দিহান তো আসমা বনে ও লিয়াকত হোসেনের লাশ আনতে গেছে। এর মাঝে স্বামীর এগিয়ে এসে বলল, এবি ভাইয়া, চলো, আমি তো যাচ্ছি তোমার সাথে। আলভি মাথা নেড়ে অলিকে কোলে তুলে নিল। অলিকে নিয়ে দরজা অব্দি আসতে গাড়ির মূল ফটক থেকে গাড়ির শব্দ ভেসে আসছে। আলভির পরিবার এসে পৌঁছেছেন। প্রথমে নামলেন আলভির বাবা উসমান মির্জা, গায়ে সাদা পাঞ্জাবি, কপালে চিন্তার ভাঁজ। তার সঙ্গে শাহনাজ বেগম, মুখে স্পষ্ট অস্বস্তি আর বিরক্তির ছাপ। তার পেছনে নামলো উর্মিলা। তাদের পেছনে গাড়ি থেকে নামলেন রূপসা, ইয়াদ, নুন্নাহারা, রুনা খাতুন। তাদের সাথে রূপসার বাবা
রহিম আহমদও আছেন। সে আজকে বিড়িতে ব্যাক করেছেন। সবাই আসবে শুনে সেও তাদের সাথে এসেছেন। অলির এরকম অবস্থা থেকে উর্মিলা এক প্রকার দৌড়ে আসলো। ভাইয়া, অলির কি হয়েছে? আলবি উত্তর দিল না। স্বামীর পেছন থেকে বলল, অলির ব্লিডিং হয়েছে ভাইয়া, ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে। কথাটা শুনে উর্মিলা তাদের সাথে পা মেলালো। সেও যাবে অলির সাথে। হাসপাতালের করিডোরে থমথমে সাদা আলোয় ঝকঝকে করিডোরটা অলির নিথর দেহটা নিয়ে ছুটে যাচ্ছে আলবি। তার চোখে এক ধরনের আতঙ্ক আর অসহায়তা। পেছনে দৌড়ে আসছেন স্বামীর আর উর্মিলা। সিস্টার, ডাক্তার কোথায়? ইমার্জেন্সি প্লিজ। স্বামীর কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে নার্স ওয়ার্ড বয়কে স্ট্রেচার নিয়ে এলো। অলিকে কোলে থেকে নামিয়ে স্ট্রেচারে তুলে দিল আলবি। ও প্রায় 4 মাসের প্রেগনেন্ট। প্লিজ তাড়াতাড়ি ওকে অবজারভেশনে নিন। অলভির গলা কাঁপছে। ডিউটির ডাক্তার একজন মহিলা গাইনোকোলজিস্ট এসে চোখ রাখলেন অলির ওপর। দ্রুত ওটিতে নিয়ে যাওয়া হলো তাকে। আমি একজন কার্ডিওলজিস্ট, আমি ওর সাথে যেতে চাই। আলভির কণ্ঠস্বর অনবরত কাঁপছে। ডাক্তার শান্ত স্বরে বলেন, আপনাকে মানসিকভাবে বিপদগ্রস্ত দেখাচ্ছে। আপনি বরং এখানে বসে অপেক্ষা করুন, আমরা ওনাকে স্টাবিলাইজ করছি। আপনি চিন্তা করবেন না। আলবি পেছনে সরে এসে দেওয়ালে হেলে পড়ে। একটা দীর্ঘশ্বাস বের হলো তার বুক থেকে। 2 হাত কপালে ঠেকে ফিসফিস করে বলল, হ্যাঁ আল্লাহ, শুধু ওকে আর বাচ্চাটাকে ঠিক রেখো। আমি ওদেরকে হারিয়ে বাঁচতে পারবো না। উর্মিলা এসে আরবির পাশে দাঁড়ালো। ওর চোখে পানি। ভাইয়া, তুই কাঁদছিস? না, আমি কাঁদছি না উর্মি, তুই দোয়া করছি বলেই আলবি এক হাতে চোখের জল মুছে নিল। প্রায় আধ ঘন্টা কেটে গেলেও সময় যেন থেমে গেছে। প্রতিটি মিনিট যেন ঘন্টার সমান। ডাক্তার ওটির দরজা খুলে বের হয়ে এলো। মুখে এক ধরনের স্বস্তির ছাপ। আপনারা চিন্তা করবেন না, পেশেন্ট এখনও স্থিতিশীল, বাচ্চার কোনো ক্ষতি হয়নি। আলভি যেন কয়েক মুহূর্তে বুঝতে পারল না কথাটা। তারপর হঠাৎ হাঁপতে ছেড়ে বাঁচার মতো শ্বাস নিতে নিল সে। আলভি কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, অলির জ্ঞান ফিরেছে? না, এখনও সেডেটেড বিশ্রামে আছেন, কিন্তু ভয়ের কিছু নেই। আমরা ওকে অবজারভেশনে রাখবো। এই অবস্থায় মানসিক চাপ ওনার জন্য খুবই বিপজ্জনক। আলবি মৃদু স্বরে বলল, আমি কি ওর পাশে গিয়ে বসতে পারি? পারবেন, তবে শান্ত থাকবেন। আলবি ধীর পায়ে ওয়ার্ডে ঢুকে অলির পাশে গিয়ে বসলো। অলির মুখে অক্সিজেন মাস্ক, হাতের শিরায় ক্যানুলা লাগানো। বুকটা ধীরে ধীরে উঠানামা করছে, কিন্তু এসবের মধ্যে অলির মুখটা অদ্ভুত রকমের শান্ত। আলবি ধীরে ধীরে অলির কপালে হাত রাখে। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি একা নও, আমি আছি তোমার পাশে। সেই জায়গাটুকু বলার সুযোগই দিচ্ছ না আমাকে। আচ্ছা অলি, আমার কথা বাদে দিলাম, তুমি কি পারবে না বাচ্চাটার কথা ভেবে নিজেকে একটু শক্ত করতে? আলবি ধীরে ধীরে অলির ডান হাতটায় মুঠোয় নিয়ে একটা চুমুকল। প্লিজ অলি, একটু শান্ত হও, আমি থাকবো তোমার পাশে। তুমি একা নও, একটু বিশ্বাস করো আমাকে। 2 ঘন্টা পরে অলি চোখ একটু একটু করে খুলল। তার দৃষ্টি ঘটে। মা? তার ঠোঁট নড়ে উঠল। আলভি কান্না চেপে রেখে মৃদুস্বরে বলল, আমি আছি, এখানেই আছি অলি। অলি চোখ বন্ধ করে আবারও খুলল। তারপর আলভির থেকে নিজের হাত ছাড়িয়ে পেটের উপর রেখে ফিসফিসে বলল, আমার বাবুটা আপাতত ভালো আছে, কিন্তু তোমার অবস্থা দেখে মনে হচ্ছে না যে বেবিটা বেশিক্ষণ ভালো থাকবে। অলি চোখ বুজে এলো। চোখ এক ফোঁটা জল চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ল। কিছুক্ষণ যেতে অলি ডান হাতটা দিয়ে নিজের অক্সিজেন মাস্কটা সরিয়ে ফেলে। আলবি বাধা দিতে চাইলে অলি ফিসফিসে বলে, শেষবারের মতো বাবা মাকে দেখতে চাই, প্লিজ আপনি আমাকে তাদের কাছে নিয়ে যান। আলবি অলির মাথায় হাত বুলিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ে। আলবি অলিকে নিয়ে সেই হাসপাতালে আছে যেখানে আসমা বানুকে আনা হয়েছিল। কিছুক্ষণ আগে দিহানের সাথে আলবি দেখা করে এসেছে। গত 3 দিন ধরে লাশ দুটো মর্গের ফ্রিজে রাখা ছিল। আইনি ঝামেলা মিটিয়ে দিহান ঘণ্টাখানেক পূর্বে অলির বাবা মার লাশ নিয়ে গেছে। এদিকে বাড়ির উঠোনে আসমা বানু আর লিয়াকত হোসেনের দেহ এসে পৌঁছলো। কাফনে মোড়ানো দুটো নিথর দেহ উঠানে রাখা। আত্মীয় স্বজনের কান্নায় বাড়ি এখন শোকের সমুদ্র। বাবা মায়ের লাশের সামনে বসে আছে অলি। অলির অপেক্ষাতে এতক্ষণ যাবৎ সবাই বসেছিল। আরবি অলির পাশে দাঁড়িয়ে আছে। অলি এক দৃষ্টিতে বাবা
মা বাবার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়েছে। বুকটা ফেটে যাচ্ছে অসহ্য যন্ত্রণায়। তবে তার গলা দিয়ে এখন আর কান্না বেরোচ্ছে না, যেন কান্নাগুলো সে গলাতেই দাফন করে দিয়েছে। আরভি অলির কাঁধে হাত রেখে বলল, কলিজারে ওঠ, আব্বু আম্মুকে যেতে দে। 3 দিন ধরে তারা অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট দিস না তাদের। অলি এক বিন্দু নড়ল না। স্বামীর দিহান আর ইয়াদ আরভির পাশে এসে দাঁড়ালো। দিহান জিজ্ঞাসা করলো, এটা তো অলিদের ভাড়া বাড়ি, তাই না? আন্টি আর আঙ্কেলকে কোথায় দাফন করা হবে? আরভি কিছু বলতে যাবে, তার আগে অলি বলে ওঠে, এটাই আমাদের বাড়ি। বাবা কিস্তিতে এই বাড়ির মূল্য পরিশোধ করছিল, আর বাকি টাকাগুলো ভবিষ্যতে আমি পরিশোধ করে দেব। আপনারা আমার বাবা মাকে বাগানের পাশে শুইয়ে দিন। মা বাবা খুব ভালোবাসে জায়গাটাকে। প্রায় সকালে আর সন্ধ্যায় আগে ফুল গাছগুলোতে পানি দিতেন। আমি চাই না তাদেরকে এই বাড়ি থেকে বের করতে। কথাগুলো বলতে বলতে অলির গলা ধরে এলো। এর অনেকক্ষণ পরে অলির বাবা মাকে ছেড়ে উঠে দাঁড়াতে রাজি হলো না। ভাইয়া, ভাবিকে নিয়ে যাও এখান থেকে, নইলে তার শরীর আবারও খারাপ করবে। ইয়াদের কথা শুনে আলভি অলিকে টেনে তুলল। অলি প্রথমে উঠতে না চাইলেও আলভির সাথে পেরে উঠল না। জোরাজোরির কারণে অলির শরীর ছেড়ে দিল। ওড়নাটা কাঁধ থেকে নিচে ঝুলে পড়ছে। আলভি এবার একটু রেগে গেল। সে ওড়নাটা তুলে অলির মাথা সহ বুকের অংশ পেঁচিয়ে নেয়। অলি ফুপিয়ে কেটে ওঠে। আলভি হাত থেকে নিজের হাত ছাড়ানোর প্রচেষ্টা সে ব্যর্থ হয়। আলভি আষ্টেপৃষ্টে অলিকে জড়িয়ে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়। অলির গলায় কান্নার দলা পাখি আটকে আছে, যার জন্য মুখ ফুটে বলতেও পারছে না। বাবা মায়ের কাছে আর একটু থাকতে দিন। আলভি অবশ্য অলির না বলা কথাগুলো বুঝতে পেরেছে, কিন্তু এখানে থাকলে অলির উপর আরও প্রেশার বাড়বে। কোনো সন্তান চোখের সামনে বাবা মায়ের লাশ সহ্য করতে পারবে না। আলভি অলির রুমে এসে অলিকে বুকের সাথে চেপে ধরে বসে আছে। অলিও পাথরের মূর্তির ন্যায় এক দৃষ্টিতে আলভির পরনে পাঞ্জাবির কারুকার্যের দিকে তাকিয়েছে। বাড়ির বাগানের পাশে প্রস্তুত করা হচ্ছে দাফনের জায়গা। ছোট ছোট গাছ, ফুলের গন্ধমাখা পরিবেশের মাঝে সেই স্থানটি যেন শান্তির আশ্রয় হয়ে উঠছে। উসমান মির্জা দাঁড়িয়েছেন, মুখে অপ্রকাশিত অভিব্যক্তি। তার স্ত্রী শাহনাজ বেগম আর সেই বাড়ির প্রত্যেকের পাশেই দাঁড়িয়েছেন। দাদুমণি বাদে বাড়ির সবাই এসেছেন। রহিম সাহেব দুঃসংবাদ শুনে এলেও তার মূল মূল উদ্দেশ্য ছিল অলিদের বাড়িটা দেখে যাওয়া। সেও দেখতে চেয়েছে যে কোন ফ্যামিলির মেয়ের জন্য আলভি তাসনিম মির্জা তার মেয়ে রূপসাকে রিজেক্ট করেছিল। তবে চারপাশে এই মধ্যবিত্ত আবহ, কান্না, কষ্ট সবই যেন মূল্যহীন লাগছে তার কাছে। শাহনাজ বেগম নিজেও বাড়ি চলে যেতে চাইতেন। সে অবশ্য এই দুঃসময়ে এসেছেন সামাজিক দায়িত্ববোধ থেকে, আর আলভির ভয়ে। সে নিজের ছেলেকে চেনে, তারা এখানে না হলে আলভি তুলকালাম করে ফেলবে। নুনহার শাহনাজ বেগমের পাশে এসে দাঁড়ালেন। ভাবি, সেদিন তুমি তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে। তোমার নিশ্চয়ই সেই জন্য আফসোস হচ্ছে, তাই না? আমার না অনেক আফসোস হচ্ছে। তুমি বলো, ওরকমটা হবে? কেউ কখনো ভেবেছে? বৌমার অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি গিয়েছিলাম ওর কাছে, কিন্তু দেখলাম এভি বাবা আছে ওর কাছে, সেই জন্য আর যায়নি। তোমার একবার বৌমার কাছে যাওয়া উচিত ভাবি। শাহনাজ বেগম একটু বিরক্তি বোধ করলেও মুখে বললেন, তুমি বরং যাও নুনহার, আমি এখানেই এসেছি সেটাই অনেক। আর সেদিন আমি ভুল কিছু বলেছিলাম বলে মনে হয় না। তাদের মেয়েকে তারা সঠিক শিক্ষা দিতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। আমাদের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না কোনো কালেই, যদিও তাদের দুজনের মৃত্যুটা কারোই কাম্য ছিল না। সত্যি ঘটনাটা অন্তত মর্মান্তিক। আমি অনেক মর্মাহত, কিন্তু তাদের মেয়েকে যেভাবে আমার ছেলেকে ফাঁসিয়েছে, যেভাবে আমার ছেলেকে অন্ধ বানিয়ে রেখেছে, আমি সত্যিই আর মেনে নিতে পারছি না। শাহনাজ বেগমের বিষাক্ত কথাগুলো শুনে নুনহার ভীষণ ব্যথিত হলো। এই পর্যায়ে তার এরূপ ব্যবহার সে মেনে নিতে পারল না। বিকেলের আলোয় গোধূলি সোনালি ছায়া রূপ নিল। বাড়ির উঠোনে তখন কয়েকজন আত্মীয় স্বজন বসে আছেন। কেউ কেউ বিদায় নিচ্ছেন। কবরের পাশে দুটো সাদা টিলা পড়ে আছে, সদ্য মাটি চাপা দেওয়া, গন্ধ ছড়াচ্ছে ফুল, পানিতে ভিজে থাকা মাটি। এই সময় শাহনাজ বেগম, উর্মিলা, রূপসা, ইয়াত, নুন্নাহার, রহিম, আহমদ সহ অন্য আত্মীয়রা একে একে বিদায় নিচ্ছেন। এই বাড়ির বিষাদময় যেন সবারই শ্বাস রুদ্ধ করে দিল। ভাইয়া, অলির খেয়াল রাখিস।
আর যত তাড়াতাড়ি সম্ভব অলিকে নিয়ে বাড়িতে ফিরে আসিস। এখানে থাকলে ভাবি স্বাভাবিক হতে পারবে না। আলভির উদ্দেশ্যে কথাগুলো বলে উর্মিলা একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে যায়। আলভি মাথা নেড়ে তাদের বিদায় জানিয়ে বাড়ির ভিতরে ফিরে আসে। সন্ধ্যা ঘনিয়ে রাত নামলো। বাড়িতে এখন শুধু অলি, আলভি আর অলির খালা আমেনা খাতুন, তার দুই মেয়ে ঈশা তিশা আছে। আলভির পরিবার চলে যাওয়ায় বাড়ির ভিতরের পরিবেশ আরও নিঃসঙ্গ, আরও নীরব হয়ে উঠল। অলিদের বাড়িতে দুটো রুম, একটা অলি ও আলভি আর একটা আমেনা খাতুন ও তার মেয়েরা থাকবেন। রাতে খাওয়া দাওয়ার পর আলভি বলে, মাম্মি আপনি ঘুমিয়ে পড়েন, আমি অলির পাশে আছি। আচ্ছা বাবা, আমরাও নামাজ পড়ে বিশ্রাম নিচ্ছি, ওকে নজর দিও। অলির নিথর দেহ একটা বালিশে হেলান দিয়ে মূর্তির ন্যায় বসে আছে। আলভি শত চেষ্টা করে অলিকে খাওয়াতে পারেনি। সে একটা শ্বাস ফেলে লাইট নিভিয়ে নিঃশব্দে অলির পাশে এসে শুয়ে পড়ল। অলি তবুও নিস্তব্ধ। আলভি আলতো হাতে অলিকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। ফিসফির বলে, কলিজারে একটু বোঝার চেষ্টা কর। আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এমন করলে যে তুইও নিজেও মরে যাবি। কেন বুঝতে পারছিস না? অলি হঠাৎ করে বলে ওঠে, মার অ্যাক্সিডেন্টে মারা গেল, বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি যদি তখন তার পাশে থাকতাম তাহলে হয়তো বাবা ধাক্কাটা সামলে উঠতে পারতেন। এভাবে নিজেকে দোষ দিও না, তোমার কোনো দোষ নেই। অলি আর কোনো কথাই বলল না। আলভির বুকে ঘাপটি মেরে রইল। রাত প্রায় 3টা বাজে। চারিদিকে নিশ্চিম নীরবতা। হঠাৎ আলভির ঘুম ভেঙে যায়। অন্ধকারের মাঝে হাতটা দেখে বিছানায় আরেক পাশে খালি, অলি নেই। গতরাতে না ঘুমানোর কারণে আলভির চোখ লেগে গেছিল। আলভি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। অলি, অলি কোথায়? অলিকে আলভি খুঁজতে খুঁজতে বাগানের সাইডে আসে। সে হাসপাতাল থেকে ফেরার সময় অ্যালার্জির ওষুধ এনেছিল, যার জন্য সে একটু বেটার ফিল করেছে। নইলে এতক্ষণে তাকে নিয়ে হসপিটালে ছুটতে হতো। কঠিন আঁধারের মাঝে বাগানের পাশে বসে থাকা অলিকে নজর এলো। সেদিক থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। আলভি এগিয়ে গিয়ে দেখে অলি মাটিতে বসে আছে, বাবার কবরের পাশে মাথা গুঁজে কান্নায় ভেঙে পড়ছেন। মা বাবা, আমাকে নিয়ে যাও, আমি আর পারছি না। আলভির পা জোড়া থেমে গেল। তোমরা কিভাবে আমাকে ফেলে গেলে? একটিবারও ভাবলে না আমার কথা? আমি যেতে চাই, আমাকে সঙ্গে নাও, আমি পারছি না, খুব কষ্ট হচ্ছে। অলি কবরের মাটি জড়িয়ে ধরে, যেন ঠান্ডা সেই মাটির মধ্যে খুঁজে পাচ্ছে একটু উষ্ণতা। তার ওড়না পড়ে আছে একপাশে, চুলগুলো এলোমেলো, মুখ ভর্তি কাদামাটি আর অশ্রু। আলভি একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু এই অবস্থায় কিছু বলার শক্তি নেই তার। সে জানে এই শোক, এই কান্নার ভাগ সে চাইলেও নিতে পারবে না। আলভি ধীরে ধীরে এগিয়ে এসে অলির পাশে বসলো। অলির উদ্দেশ্যে বলল, কলিজারে, এই অবস্থায় তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। শুধু এতটুকু জেনে রাখ, তুই চলে গেলে আমার অবস্থা তোর মতোই হবে। তাই তুই যদি চলে যাস, আমাকে রেখে যাস না, আমাকেও তোর সাথে নিয়ে যাবি, কেমন? অলি কোনো উত্তর দেয় না, শুধু কাঁদেই। হঠাৎ করে সে আলভির দিকে ঘুরে তাকিয়ে তার গলা জড়িয়ে ধরল। আলভি আর অপেক্ষা না করে অলিকে কোলে তুলে ঘরের দিকে পা বাড়ায়। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে। হুট করে অলির ঘুম ভেঙে যায়। সে পাশ ফিরে দেখে আলভি তার পাশে নেই। অলি পুনরায় চোখ জোড়া বন্ধ করে নেয়। কিছু সময় যাতে ক্লান্ত শরীরটা নিয়ে উঠে বসে, মাথাটা ভারী ভারী লাগছে। অলি বিছানা থেকে নেমে জানলার পর্দাটা সরিয়ে দেখল বাইরের প্রকৃতি এখনও অন্ধকারাচ্ছন্ন। অলি বুঝতেই পারল কিছুক্ষণ আগে ফজরে আজান দিয়েছে। অলি নিজে রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর উজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। তার উচিত নামাজ পড়ে বাবা মায়ের জন্য দোয়া করা। কান্নাকাটি করে আর কি হবে? তার বাবা মা তো আর ফিরে আসবে না। অলি নামাজ আদায় করে বেশ অনেকক্ষণ বাবা মায়ের জন্য দোয়া দরুদ পড়ল। এরপর হঠাৎ করে আলভির কথা মনে পড়ল। উনি সকালে গেলেন কোথায়? অলি নিজের চোখ জোড়া মুছে জায়নামাজ গুছিয়ে রাখলো। তারপর ওড়নাটা আরও ভালো করে মাথায় পেঁচিয়ে রুম থেকে বের হলো। আমিরা খাতুন জায়নামাজে বসে গুনগুনিয়ে কান্না করছেন। অলি একটা শ্বাস ফেলে আলভিকে খুঁজতে লাগলো, কিন্তু আলভি ঘরে নেই। অলি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ঘর থেকে বেরিয়ে বাগানের সাইডে এলো। সে অবশ্য আশা করেনি যে আলভি এখানে থাকবে। একে তো ফুলে আলভির অ্যালার্জি, তবুও অলি আনমনে এখানেই বসে আছে। অলি বাগানের দিকে আসতে থমকে গেল। আলভি অলির বাবা মার কবরের সামনে দাঁড়িয়েছে। অলি কিছুটা এগিয়ে যেতে আলভির কথা শুনতে পায়। আম্মু, আমাকে ক্ষমা করবেন। সেদিন আপনার সাথে আমি অনেক খারাপ বিহেভ করছিলাম। আমি জানি আপনার
আমার ব্যবহারে আপনি অনেক কষ্ট পেয়েছেন। আমার দুর্ভাগ্য যে আমি আপনার সামনে গিয়ে ক্ষমা চাওয়ার সুযোগটুকু পেলাম না। আফসোস থেকেই গেল। আলভি একটু থামলো, তারপর আবার বলতে লাগলো, অলি আপনাদের অনেক ভালোবাসে। আমি বুঝতেই পারছি না ওকে কীভাবে সামলাবো। আলভি একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ও আমাকে যদি একটু ভালোবাসতো তাহলে হয়তো সামলাতে পারতাম, কিন্তু কাঁধের উপর ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে আলভি হকচকিয়ে পেছন ফিরে তাকায়। ও অভিযোগ করছেন আমার নামে? অলির ফ্যাকাশে মুখটা দেখে আলভির বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। অলি ভুরু কুঁচকে তার দিকে তাকিয়েছে। অভিযোগ করছেন কেন? আলভি একটা চাপা শ্বাস ফেলে বলল, আমি অভিযোগ করছি না অলি। তুমি কালকে সারাটা দিন না খেয়ে আছো। তুমি এটা ভুলে গেছো যে তুমি প্রেগনেন্ট? অলি বুকের উপর হাত বেঁধে বলল, আমি না হয় ভুলে গেছি, কিন্তু আপনার যে ফুলে অ্যালার্জি আছে সেটা কি আপনি ভুলে গেছেন? কেন এখানে এসে দাঁড়িয়েছেন? আলভি আর চোখে অলির দিকে তাকায়। আমি মেডিসিন খেয়েছি, আমার সমস্যা হচ্ছে না। অলি আলভির হাত ধরে বলে, ভেতরে চলুন। আলভি মাথা নেড়ে অলির সাথে ঘরে ফিরল। 7টা নাগাদ আলভি বাইরে বেরিয়ে তারপর হোটেল থেকে খাবার নিয়ে আসে। এই অবস্থায় রান্নাবান্না করার কারো মানসিকতা নেই। 8টার দিকে সবাই খেতে বসলো। আমেনা খাতুন নিজ হাসে অলিকে খাইয়ে দিলেন। খাওয়ার মজা আলভি বলল, মামি আপনি কি আগামী সপ্তাহে আমাদের সাথে থাকতে পারবেন? আলভির কথা শুনে আমেনা খাতুন বললেন, থাকতে হলে অবশ্যই থাকবো। ঈশা মুখের খাবারটুকু বলল, কেন ভাইয়া, তোমরা কি এই সপ্তাহে এখানেই থাকবে নাকি? হুম। অলির পাসপোর্ট তৈরি করতে 2-3 দিন লাগবে, তারপর ভিসা অ্যাপ্লাই করবো। সাধারণত 4-5 দিন হয়ে যাবে। মোট 7 দিনে সব প্রসেস শেষ করার চেষ্টা করব। অলির পাসপোর্টের কথা শুনে ঈশা, তিশা, আমিনা খাতুন চমকে গেল। তিশা বলছে, কি বলছে ভাইয়া? অলির পাসপোর্ট ভিসা মানে? হ্যাঁ, আমি 1 সপ্তাহের মধ্যে অলিকে নিয়ে দেশ ত্যাগ করব। আর শোনো, কথাটা আমি তোমাদের 3জনকেই জানলাম, এর বাইরে কেউ যেন জানতে না পারে। ঈশা জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি অলিকে নিয়ে কোথায় যাবে? আমি ওকে নিয়ে কোথাও যাব সেটা আমি কাউকে বলবো না। কথাটা বলে আলভি একবার অলির দিকে তাকায়। অলির মাঝে কোনো ভাবাবেগ নেই। সে এক দৃষ্টিতে জানলার দিকে বাগানের দিকে তাকিয়েছে। কথাটা বলে আলভি একবার অলির দিকে তাকায়। অলির মাঝে কোনো ভাবাবেগ নেই। সে এক দৃষ্টিতে জানলা দিয়ে বাগানের দিকে তাকিয়েছে। কেটে যায় 3 দিন। এই 3 দিন আলভি অলির সাথেই ছিল, হসপিটাল বা অফিসে যায়নি। অলি আসরের নামাজ আদায় করে জায়নামাজ ভাঁজ করছিল, তখনই আলভি এসে বলে, নোমানের নানুকে সেফ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। অলি আলভির দিকে তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। আলভি অলির দিকে এগিয়ে এসে বলে, তোমার বার্থ সার্টিফিকেটটা দাও তো। অলি ছোট্ট করে জিজ্ঞাসা করে, কেন? তোমার পাসপোর্ট করাতে লাগবে। অলি কিছুক্ষণ আলভির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আপনার কি মনে হয় দেশ ত্যাগ করলে আমরা সেফ থাকবো? আলভি ভুরু কুচকে বলে, দেখো অলি, আমাদের যতদূর সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। আমি সত্যি আর রিস্ক নিতে চাই না। জার্মানিতে আমাদের কোম্পানির ব্রাঞ্চ আছে, আমরা সেখানেই যাব। অলি কোনো প্রকার ভঙ্গিতে ছাড়াই বলল, আমি এখান থেকে যাব না যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি দিতে পারছি। আমি কোথাও যাব না। কথাগুলো বলে অলি রুম থেকে বেরিয়ে যেতে নিলে আলভি অলির হাত ধরে ফেলে, অলি তুমি কেন বুঝতে পারছো না? আমি কোনটা বুঝতে পারছি না? আমি তো বুঝতেই পারছি আপনার মাঝে রিফাতকে খুঁজে বের করার কোনো ইচ্ছেই নেই। আপনি চান না তাদেরকে শাস্তি দিতে, যাদের জন্য আমি শেষ সময়টাতে আমার বাবা মার পাশে থাকতে পারিনি, যাদের জন্য আমি আমার বাবা মাকে হারিয়েছি। আপনি আমাকে বলছেন না তাদেরকে শাস্তি না দিয়ে পালিয়ে যেতে? আপনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কীভাবে নিতে পারেন? অলির কথাগুলো শুনে আলভি বিস্মিত নয়নে অলির দিকে তাকিয়ে রইল। অলি নিজের হাত ছাড়িয়ে বলল, আপনি তাদেরকে এতই ভয় পেলে একাই চলে যান। আমি যাচ্ছি না আপনার সাথে, অনেক হিসেব নিকেশ বাকি আছে। আলভির চোয়াল শক্ত হয়ে গেল। সে রিপাতকে ভয় পাচ্ছে না, সে ভয় পাচ্ছে অলির পরিস্থিতিকে। অলি, তুমি বেবিটার কথা ভাববে না? রিফাত যদি কোনোভাবে তোমার ক্ষতি করতে সক্ষম হয়ে যায় তখন? সবচাইতে ঝুঁকিতে আছে কিন্তু বেবিটাই আছে। আমি ওকে সামলে রাখতে পারবো। মা বলতো মাই নাকি সন্তানদের সবচেয়ে বড় রক্ষক। আমি আমার সন্তানের রক্ষক হব। বেবিটা আমার দুর্বল নয়। ওকে আমার দুর্বলতা ভাববেন না। ও আমার শক্তি। আমি শুধু ওর জন্যই বেঁচে আছি। আলভি ফোঁস করে একটা শ্বাস পেল। তার মানে তুমি দেশের বাইরে যাবে না? না। আলভি এবার ভীষণ বিরক্ত হলো। তাহলে কোথায় থাকবে তুমি? এই বাড়িতে? দেখো, আমি কিন্তু পারবো না সব কাজ বাদ দিয়ে তোমাকে গার্ড করতে। কথাটা বলে শুনে অলি রাগি চোখে আলভির দিকে তাকায়। আলভি না চাইতেও কিছুটা ঘাবড়ে যায়। সে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো।
আপনাকে তো বলিনি আমাকে গাইড করতে। আপনি আমাকে গার্ড করছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। আর সত্যি বলতে আপনার জন্যই আমি আর বেবি বিপদে আছি। ওই রিফাত তো আপনাকে কিছু করবে না, কারণ আপনাকে সে দ্বিতীয় বিয়ে করাবে। আমাকে বিয়ে করার সময় হাতে দাওয়াত দেননি, হয়তো সেটা নিয়ে তার মনক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য হয়তো আপনাকে আবারও বিয়ে করাতে চাইছে। অলির কথা শুনে আলফি অবাক চোখে অলির দিকে তাকায়। রাগে অলির শরীর রীতিমতো কাঁপছে। তুমি ঠিক কী বলতে চাইছো? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি দ্বিতীয় বিয়ে না করেই ভুল করে ফেলছি। আমার কি দ্বিতীয় বিয়ে করে নেওয়া উচিত ছিল? তাহলে কি তুমি আর বেবি বিভক্ত হয়ে যাবে? কথাটা শুনে অলি রাগে লাল হয়ে যায়, দাঁতে দাঁত চেপে বলে, যান বিয়ে করুন, গিয়ে এক্ষুনি বের হন আমাদের বাড়ি থেকে। আর এবার বিয়ে করলে ওই রিফাতকে এর বাচ্চাকে আগে দাওয়াত দিবেন। কথাটা বলে অলি আলভিকে ধাক্কাতে লাগলো, কিন্তু আলভিকে একটু নড়াতে পারলো না। কিছুক্ষণ যেতে অলি বুঝতে পারলো এই খাম্বাকে সে সরাতে পারবে না। এতে করে অলির রাগ আরও বেশি বেড়ে যায়। সে ফ্লোরে বসে বলল, মা বাবা কোথায় তোমরা? কথাটা বলে অলি কান্না করতে লাগলো। এতক্ষণে রেগে মেগে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলো। এবার অলির কান্নায় আলভি মাথা নিচু করে অলির দিকে তাকায়। অলি খাটের সাথে মুখ ঠেকিয়ে কান্না করছে। কান্নার তোরে ছোট্ট শরীরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আলভি চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। সে বুঝে উঠতে পারছে না যে এই মেয়েকে সে কীভাবে সামলাবে। 4 মাসের প্রেগনেন্সিতে এত মুড সুইং, এরপরে কি হবে আল্লাহ জানে। আলভি এক হাতে অলিকে টেনে করে তুলো। অলি নামার চেষ্টায় ছটপট করছে, কিন্তু নামতে পারছে না। কাঁদছো কেন বলবে? আপনি খুব খারাপ। আলবি একটা শ্বাস ফেলে অলিকে খাটে বসিয়ে দিয়ে বলল, তুমি কি এখানে থাকতে চাইছো? অলি না বোধক মাথা নাড়ায়। আমি আপনাদের বাড়িতে যেতে চাই, আমি সেখানেই থাকবো। অলির কথা মতো আলবি কিছুতেই মেনে নিতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো? অলি নিজের চোখ জোড়া মুছে বলল, আমি বলেছিলাম যে রিফাতের সাথে আরও একজন আছে। অলি হ্যাঁ বোধক মাথা নাড়ল। আমি শিওর সেই লোকটা আপনার ফ্যামিলির কেউ ছিল, বা আপনার ফ্যামিলির কেউ সেই লোকটাকে দিয়ে কাজ করছে। কথাটা শুনে আলবি হতবাক হয়ে যায়। এসব তুমি কি বলছো? মানলাম আমার ফ্যামিলি অনেকেই তোমাকে দেখতে পারে না, তাই বলে আমাকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য তোমাকে আর বেবিকে মেরে ফেলতে চাইবে, সেই ভাবনাটা একটু বেশি বেশি হয়ে গেল না? অলি কিছুক্ষণ চুপ থেকে বলল, রিফাত আমাকে যেই ডিভোর্স কাগজে যে সাইন করতে বলেছিল, সেই ডিভোর্স কাগজটা আপনার বাড়ি থেকে পাঠানো ছিল। হোয়াট? অলি উপর নিচে মাথা নাড়ে বলে, হ্যাঁ নোমান ভাইয়া কাগজটা আপনাদের বাড়ির দারোয়ানের থেকে নিয়েছিল। আমি নিশ্চিত এই বাড়িতেই আসল রহস্য লুকিয়েছে। আমি যদি এভাবে তাদের ভয়ে পালিয়ে যাই, তাহলে তো তারা জিতেই যাবে। তাছাড়া শত্রু যেহেতু আপনজনের মধ্যে আছে, সেহেতু আমি চাঁদে গেলেও সেফ থাকতে পারবো না। তারা আমাকে মারার চেষ্টা করবে। তার চেয়ে আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব শত্রুকে খুঁজে বের করা। আলভি কী বলবে ভেবে পেল না। অলি আবারও বলে উঠল, আচ্ছা আপনি এটা একবার ভেবেছেন, বাবা মা মারা যাওয়ার পরে হসপিটালে কেউ তাদের আত্মীয়দের খুঁজে বের করার চেষ্টা করেনি? বাবার সাথে তো ফোন ছিল, সেই ফোনটা বা কোথায় গেল? রাবে আন্টি বা এভাবে হাওয়া হয়ে গেল কোনো, একবারও ভেবে দেখেছেন? অলির কথাগুলো আলবি আবারও আগে ভেবে দেখছে। তার মনে এসব নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সে শুধু অলিয়ের বাচ্চাকে সুরক্ষিত রাখার ব্যাপারে বেশি ফোকাস করতে চেয়েছে। আমি এখনও মানতে পারছি না যে এসবের পেছনে আমার বাড়ি কেউ থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত এই ব্যাপারে। তাহলে কি তুমি ওই বাড়িতে ফিরে যেতে চাইছো? অলি মাথা নেড়ে হ্যাঁ বলো। আমি দেখতে চাই যে এসবের পিছনে কে আছে। আলভি এভাবে শক্ত হতে দেখে আলভি ভালো লাগলো। সে অবশ্য অলিকে নিয়ে অনেক চিন্তায় ছিল, সেজন্য দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল। কিন্তু এখন সেও যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করবে যে এসবের পেছনে রিফাতের সাথে আর কে কে আছে। আচ্ছা তাহলে ব্যাগ প্যাক করে নাও, আগামীকালকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আলভির সাথে অলিকে বাড়ির চৌখাটে পা রাখতে থেকে শাহনাজ বেগম মুখ বেঁকিয়ে এগিয়ে এলেন। ছেলের উদ্দেশ্য করে বললেন, বাহ, তুই এই মেয়েটাকে ঘাট থেকে আর নামাতে পারলি না? ভালো করে তাকিয়ে দেখো মা, ও আমার পাশেই দাঁড়িয়েছে, আমার ঘাড়ে চড়ে নেই। তোমার কি দৃষ্টিশক্তির সমস্যা দেখাচ্ছে? দেখো সমস্যা হলে বলো, আমি চাই না তুমি নাতি নাতনির মুখ দেখার আগে অন্ধ হয়ে যাও। ছেলের মুখ থেকে এই সমস্ত কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না শাহনাজ বেগম। আলভি কথাগুলো শুনে রুনা খাতুন বললেন, এভি
বাবা, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? তুমি হয়তো শ্বশুর শাশুড়িকে বউয়ের সব অপকর্ম ভুলে গেছিলো, তাই বলে কি আমরা বাড়ির সবাই ভুলে গেছি? রুনা খাতুনের কথা শুনে অলি তার দিকে শান্ত চাহিনী নিক্ষেপ করলো। সে ফিরে এসেছে এদের ইটের জবাব পাথরে দিতে। ফুলমণি, আপনি আমার কোন অপকর্মের কথা বলতে চাইছেন আমি বুঝতে পারলাম না। অলির মুখ থেকে প্রথমবারের মতো কথাটা শুনে রুনা খাতুনের ভীষণ চটে গেলেন। অলি আবারও বলে উঠলেন, আপনার হয়তো আমার অপকর্মের কথা মনে করতে একটু সময় লাগবে। আচ্ছা, আপনি সময় নিন না, আমি তো এই বাড়িতে আছি। আপনার যখন মনে পড়বে তখন আমাদের সবাইকে ডাক দিবেন। আমরা সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো, কেমন? এখন আমি অনেক ক্লান্ত, সরুন দেখি। কথাটা বলে রুনা খাতুন পাশ কাটিয়ে অলি চলে গেল। এদিকে আলভি থাকায় অলিকে কেউ বেশি কিছু বলতে পারল না। আলভি আর চোখে একবার উপস্থিত সবার দিকে তাকে অলির পিছু পিছু যেতে নিল। নিজের রুমের দিকে যেতে যেতে আলভি অলির উদ্দেশ্যে বলল, আলাদা রুমে থাকবে নাকি? থাকতে চাইলে থাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আলভির কথা শুনে অলি চোখ কটমট করে তাকায়। আলভি এভাবে তাকানোর কারণটা খুঁজে না পেয়ে বলে, এভাবে তাকাচ্ছ কেন? আমি তো আপনি তো কি বুঝেছি। আমি থাকলে ওসব আজে বাজে জিনিস গিলতে পারবে না, তাই আমাকে অন্য রুমে থাকতে বলছেন, তাই না? মানে কী সব আজে বাজে জিনিসের কথা বলছো? ওই যে হারাম জিনিসগুলো, যেগুলো খেলে নেশা হয়। অলির কথা বলার ধরন দেখে আলভি সরু চোখে অলির দিকে তাকায়। মেয়েটার মেজাজ ইদানিং একদম নাকের ডগায় থাকে। এভাবে না বললেও পারতো, হারাম জিনিসকে হারাম বলছি, এর থেকে ভালো করে আবার কিভাবে বলবো? আরবির মুখটা চুপসে গেল। আমি ওসব খাই না, মিথ্যেবাদী। আরবি অলির দিকে তাকিয়ে বলে, এভাবে কথা বলবেন না, 100 বার বলবো। কি করবেন? আলভি একটা চাপা শ্বাস বলে, কিছুই করব না। আলভি নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। তার পিছু পিছু অলিয়ে ঢুকলো। আলভি ব্যাগপত্র খাটের উপর রেখে কাবারের দিকে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে রেস্ট নিও, আমাকে একটু অফিসে যেতে হবে। আলভি অলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবের পিন খুলতে খুলতে বলল, আসবেন কখন? আলভি কভার থেকে টাওয়াল বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে বলল, আজকে আসতে দেরি হবে, অনেক কাজ আছে। আলভি ওয়াশরুমে যাওয়ার বেশ কিছুক্ষণ পর দরজায় কেউ কড়া নাড়ল। অলি বোরখাটা ঝুড়ির মধ্যে রেখে মাথায় ওড়নাটা টেনে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে দেখল। দরজা খুলে রূপসাকে কফির মগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অলি খানিকটা থতমত খেয়ে যায়। এদিকে অলিকে আলভির রুমে দেখে রূপসা বড়সড় একটা ধাক্কা খেল। আনমনে বলে উঠল, তুমি এই রুমে? অলি ভুরু কুচকে বলল, হ্যাঁ, আমি এখানে কেন? এভি কোথায়? রূপসা কথাগুলো শুনে অলি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রূপসাকে উপন্যাস পরখ করে বলল, আপু, আপনি যে বয়সে আমার স্বামীর থেকে বড় হন সেটা আমি আজকে জানলাম। অলির কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় রূপসা। এই মেয়ে, কী বললে তুমি? ভুল কিছু বললাম নাকি? এই যে আপনি আমার স্বামীর নাম ধরে রাখছেন, এর মানে নিশ্চয় আপনি আমার স্বামীর থেকে বড় হন, তাই না? রূপসা কিছু বলতে যাবে, এর মাঝে আলভি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আলভির পরনে শুধুমাত্র একটা টাওয়াল। অলি আলভিকে খেয়াল না করলেও রূপসা আলভিকে খেয়াল করছে। রূপসাকে এককভাবে তাকিয়ে থাকতে দেখে অলি তার দৃষ্টি অনুসরণ করে আলভির দিকে তাকাতে থমকে যায়। আহ! অলির চিৎকারে আলভি দরজার দিকে তাকায়। রূপসা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। রূপসা কিছু বুঝে ওঠার আগে অলি ধাম করে দরজাটা লাগিয়ে দেয়। 15 বছর বয়সে মা, পর্ব 17। গল্পটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।